আচ্ছা দেখ, প্রথমেই বলি, আচ্ছা আমার একটা পিন দিতে করে বলি। ও হয়তো ওই পেনটা দিয়ে লিখবে ঠিক না। শোন আমি দেখ, ঠিক আছে, প্রথমেই বলি, গতদিন তো 10 নম্বর পর্যন্ত ছিল হোমওয়ার্ক, সংক্ষিপ্ত 10 পর্যন্ত। খুব স্বাভাবিকভাবে তারপরের থেকে হোমওয়ার্কটা থাকবে সংক্ষিপ্ত 11 থেকে, তো দীর্ঘ শেষ পর্যন্তই থাকবে। তার মধ্যে কয়েকটা অঙ্ককে বাদ দিচ্ছি, খুবই রেয়ার অঙ্ক যেগুলো বাদ যাবে শেষের দিকে, মানে সাধারণত সেগুলো আসে না, বা অন্য অঙ্ক আগে কভার হয়ে গেছে বলে বাদ দেবো। প্রথমত সংক্ষিপ্তের 11 থেকে 15 পুরোটাই করতে হবে। এই জায়গাটা কোনো কিছু জায়গা নেই, বরং এই জায়গাটাকে স্টার মেরে দেয়। 11 থেকে 15 এই জায়গাটায় কিন্তু স্টার মেরে দেয়, হটস্টার লিখে দেয়। তো কি বাদ দেবো এখন? খুবই স্বল্প পরিমাণ জিনিস বাদ দেবো। দীর্ঘ 4-এর 2 বাদ দিলাম। বাদ দিলাম, কেটে দিলাম। দীর্ঘ 10 বাদ দিলাম। 4-এর 2 বাদ, 10 বাদ, 17 বাদ। তুমি অঙ্কগুলো একবার বলে দেবে না তো, যদি তোমার অন্য অঙ্ক থাকে। 4-এর 2 একটি অধিবৃত্তের অক্ষ y অক্ষের সমান্তরাল। দীর্ঘ 4-এর 2 মিলেছে? আচ্ছা 10 আছে y স্কয়ার ইকুয়াল টু 12x অধিবৃত্তের নাভি, মিলেছে? তারপরে 17 y স্কয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের লেখা আছে 4a কোসেক থিটা কট থিটা। 17 বাদ। 18 একটা আছে দেখ b স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার ইনটু সামথিং। 18 আর হলো 20 বাদ। বাদ। 20 তো ওই যে থিটা কোণ, থিটা কোণ উৎপন্ন করে। তো এইটুকুই বাদ। এখানে এবার এই বাদ দেওয়া বাদ দিয়ে যা পড়ে রয়েছে পুরোটাই খুব স্টার জোনে পড়ছে। এটা এমনি অঙ্ক করতে দেওয়া নয়, কিন্তু এটা পুরো স্টার জোনেই পড়ছে পুরোটা, বেশ ইম্পর্টেন্ট। এবং একটা কি বেনিফিট, এখানকার যে হোমওয়ার্কটা করবি তার ম্যাক্সিমাম অঙ্কই মোটামুটি দেখবি উদাহরণে রয়েছে, জাস্ট একটু চেঞ্জিং ভাবে থাকলেও উদাহরণই আছে কম বেশি। ঠিক আছে, তাও আমি কিছু কিছু জিনিস একটু ডিসকাশন করছি, একটু ব্যাপারটা উদাহরণের সাথে একটু লিঙ্কও করে দেবো, আর যেগুলো নেই সেগুলো কম্পারেটিভ ডিসকাশন করে দেবো। প্রথমেই শুরু করি যে সংক্ষিপ্তর 11 থেকে। ভালো করে শুনবি, প্রয়োজন হলে বাড়িতে গিয়ে আগে ভালো করে একবার ভিডিওটা দেখবি, আর একবার একটু ভিডিওটা দেখে নিবি, তারপরে উদাহরণগুলো দেখবি, তারপরে এক্সারসাইজ হাতে। ঠিক আছে, তাহলে বেটার হবে। আচ্ছা প্রথমেই দেখ সংক্ষিপ্তর 11 কি বলছে, প্রমাণ করো যে y স্কয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের শীর্ষ বিন্দু দিয়ে অঙ্কিত জ্যা সমূহের মধ্যবিন্দুগুলি সঞ্চারপথ y স্কয়ার ইকুয়াল টু 2ax অধিবৃত্ত। ব্যাপারটা কি বলছে ভালো করে শুনবি। y স্কয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্ত কেমন দেখতে হয়? x অক্ষের দিকে হামুখ, শীর্ষ কোথায় আছে এটা? এটা জ্যা বলতে কি বোঝাচ্ছে? এমনি বৃত্তের জ্যা বলতে কি বুঝি? কি বুঝি মানে অ্যাকচুয়ালি কি বুঝিটা কি বলে জ্যা বলতে? কিছু একটা বল। বৃত্তের পরিধির মধ্যে অবস্থিত সরলরেখা, মানে পরিধি যে কোনো দুটো বিন্দুর সংযোজক সরলরেখা। বৃত্তের পরিধির উপর যে কোনো দুটো বিন্দুর সংযোজক সরলরেখাটা হলো তার জ্যা, তাহলে কানেক্ট করছে। তাহলে একই কনসেপ্ট আমি যদি অধিবৃত্তের হিসাবে লাগাই, অধিবৃত্তের পরিধি বলতে কোনটাকে বোঝাচ্ছে? এটা
এটার উপর যে কোনো দুটো বিন্দু যেখান থেকে খুশি নিতে পারি চাইলে। না আমি কোনটা জ্যা বলছে সেটা আগে বলে নিচ্ছি, তারপরে শীর্ষবিন্দুটা নিয়ে পরে ডিসকাস করছি। যে কোনো দুটো বিন্দু যদি নিই তাদেরকে যদি যুক্ত করে দিই তাহলে সেটাই জ্যা হবে, হ্যাঁ কি না? বাট এখানে স্পেসিফিক করছি কিভাবে, বলছে অধিবৃত্তের শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত জ্যা। যে জায়গাগুলোই এখানে ডিসকাশনে আসছে সেগুলো কোন যায়, শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত, মানে শীর্ষবিন্দু থেকেই গেছে বা শীর্ষবিন্দুতে এসে মিট করেছে। তাহলে ব্যাপারটা এরকম হবে না, হ্যাঁ কি না বল? এরকম টাইপের দেখতে হবে, এরকম অজস্র আরো হতে পারে, তাই তো? এবার কি বলছে, এবার বলছে তাদের মধ্যবিন্দুগুলি সঞ্চার হবে ওইটা y স্কয়ার ইকুয়াল টু 2x। তাহলে মধ্যবিন্দু বলতে কোন জায়গাটা, এই জায়গাগুলো, প্র্যাকটিক্যালি এই জায়গাগুলো। তো এই জায়গাগুলোকে যদি আমরা কানেক্ট করে দিই, এই জায়গাগুলোকে যদি আমরা কানেক্ট করে দিই একটা অধিবৃত্ত তৈরি হবে। ওরা অ্যাকচুয়ালি এটা প্রুভ করতে বলছে এবং দেখাতে বলছে এই সমীকরণটা y স্কয়ার ইকুয়াল টু 2x। ব্যাপারটা কি বোঝা গেছে? জ্যামিতিক ভাবে বোঝা গেছে ব্যাপারটা, এবার ম্যাথমেটিক্যালি আমাদের দেখাতে হবে। ক্লিয়ার হয়েছে? তো কি করবি, বাড়ি থেকে গুছিয়ে লিখবি, প্রয়োজন হলে যেটা বললাম ভিডিও দেখবি আর। তো প্রথম কাজ আমাদের কি হবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, যে এই যে পরিধির উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক আমরা কি ধরতে পারি অধিবৃত্তে, কতদিন ডিসকাস হচ্ছিল বল? এই অধিবৃত্তের এটি স্কয়ার কমা 280, এটি স্কয়ার কমা 280 কিন্তু যে কোনো বিন্দু স্থানাঙ্ককে রিপ্রেজেন্ট করে, হ্যাঁ কি না? টি এর এক একটা মানের জন্য এক একটা বিন্দু পেতে পারবো, কখনো এটা পাবো, কখনো এটা, কখনো এটা, কখনো এটা, আলাদা আলাদা পাবো। এইটা দিয়ে আমি অ্যাকচুয়ালি সব বিন্দুকে রিপ্রেজেন্ট করছি অধিবৃত্তের উপরে, পরিধির উপরে যে কোনো বিন্দু। ঠিক আছে, তো আমাদের প্রথম কাজই হলো এরকম একটা বিন্দু ধরে নেবো। ঠিক আছে, এইবার ভালো করে খেয়াল কর, এটা শেষ হচ্ছে কোন জায়গায়, প্রতিটা যাই কোন বিন্দুতে, শীর্ষের স্থানাঙ্ক কি 0,0, সেরকমই শীর্ষ দিয়েছে, যেমন অধিবৃত্ত দিয়েছে, তাই তো? যার সঞ্চার পথ বের করতে হয়, এবার বল যার সঞ্চার পথ বের করতে হয় তার স্থানাঙ্ক আমরা কি ধরি, h কমাকে। কার সঞ্চার পথ দিয়েছি এখানে, মধ্যবিন্দু সঞ্চার পথ। তাহলে আমরা কি ধরবো, ধরি মধ্যবিন্দু সঞ্চার পথ, হ্যাঁ ধরি মধ্যবিন্দু স্থানাঙ্ক, হ্যাঁ ধরি মধ্যবিন্দুর স্থানাঙ্ক h, k। তাহলে আমাকে বল প্রশ্ন অনুযায়ী h ইকুয়াল টু কি লিখতে পারি, বা শর্তানুযায়ী ভেরিয়েবল 0/280 হ্যাঁ। এবার আমাকে বল একটা থেকে টি এর মান বের করে আরেকটা বসাতে পারবো, বসাতেই তুই দেখবি এটা পেয়ে যাবে। এখান থেকে 2 কাটলো, টি এর মান কি হচ্ছে k/a, সেই টি এর মানটা এখানে বসিয়ে দিবি, দেখবি সমীকরণ পাবে আলটিমেটলি k স্কয়ার ইকুয়াল টু 2h। সুতরাং এটার সঞ্চার পথ কি হবে, y স্কয়ার ইকুয়াল টু 2x। এটাই মধ্যবিন্দু সঞ্চার পথ। ক্লিয়ার হয়েছে? এটা হলো 8 নম্বরের মতো, হ্যাঁ অনেকটা 8 নম্বরের মতো। 8 কি ছিল, হ্যাঁ 8 টি দিয়ে শুধু দিয়েছে, মানে শুধু বলে দিছিলাম, শুধু ওইটুকু ডাইরেক্ট বলে দিয়েছে, সেগুলো আমাদের করে আলোচনা করে ভাবনা চিন্তা করতে হচ্ছে। ঠিক আছে, তো এই টাইপের অঙ্কগুলি 11 থেকে 15 পর্যন্ত আছে, কিন্তু এক একটা এক এক রকম ল্যাঙ্গুয়েজে গেছে। এইটা কি ছিল, মধ্যবিন্দু হিসেবে ছিল, বা সঙ্গে জ্যা এসছে, মানে মূল ব্যাপারটা সঙ্গে জ্যা এসছে। তাহলে আমি জ্যাটা কিন্তু শিখলাম, জ্যা বলতে কাকে বোঝাচ্ছে, এটাও শিখলাম যেগুলো শীর্ষবিন্দু দিয়ে যাচ্ছে সেই জায়গাগুলো কেমন লিখতে হয়। ঠিক আছে, আর অঙ্কের প্যাটার্নটা কি বোঝা গেল, তার মানে কি সবসময় একটা এটি স্কয়ার কমা 280 ধরবো, আর একটা অন্য কিছু থাকবে তার মধ্যবিন্দু দিক, বা অন্য কোনো বিন্দু দিতে পারে, অন্য কিছু বলতে পারে, যে 1:2 অনুপাতে সেট করবো, সেই কনসেপ্টে কাজ হবে। ঠিক আছে, তো 12 নম্বর অঙ্ক দেখ, এই দেখ 12 নম্বর অঙ্ক কি বলছে ভালো করে বুঝে নে। অধিবৃত্তের নাভিগামী এক প্রস্থ জ্যায়ের মধ্যবিন্দু সঞ্চার করে। প্রথম কথা নাভিগামী বলতে কি বোঝাচ্ছে, দ্বিতীয় কথা নাভি দিয়ে যাবে,
আর এক প্রস্থ যায় বলতে কি? যে কোনো একদিকে যাবে। বাহ, তাহলে কেমন হবে? এই হলো নাভি, এরকম হবে, ব্যাপারগুলো তাহলে এরকম হবে। ঠিক আছে, তাদের মধ্যবিন্দু বলতে এই বোঝাচ্ছে, একই না? তাহলে একটা স্থানাঙ্ক কি হচ্ছে? 80² 280, আর নাভি স্থানাঙ্ক কত? a,0। তারপরে এইটাকে ধরে নেবো কি h, k, তারপরে একই অঙ্ক আবার yes or no, 80² 280 আর a,0, আর মধ্যবিন্দুর স্থানাঙ্ক ধরে নেবো h, k, তারপরে আবার একই অঙ্ক h equal to 80² plus a/2, k equals to 280 plus 0/2। একই লজিকই করবো, একটা থেকে t এর মান বের করো, একটা থেকে এইসব। বোঝা যাচ্ছে? গুড। 13টা কি বলছে? y² equal to 4x অধিবৃত্তের pn যে কোনো কোটি, কোটি বলতে আবার কি বোঝাচ্ছে? pn যে কোনো কোটি, pn এর উপর অবস্থিত m বিন্দু, pn কে m:n অনুপাতে বিভক্ত করে m বিন্দু সঞ্চার পথ। এখানে আর মধ্যবিন্দু দিল না, এখানে কি চলে এলো? m:n অনুপাত। যে কোনো কোটি বলতে কি বোঝাচ্ছে? এখন কোশ্চেন আসছে সেটা কি মিনিং যে কোনো কোটির? এই হলো অধিবৃত্ত, এই হলো x অক্ষ, তাহলে এইগুলো কি? এগুলো কোটি না? একই না? বোঝা যাচ্ছে? এবার কি বলছে? যে কোনো কোটি। এবার বলছে দেখ pn এর উপর অবস্থিত m বিন্দু, pn এরকম একটা লিখে দিলাম, তাহলে m বিন্দু যদি এখানে থাকে, এটা কি করছে? m:n অনুপাতে ছেদ করছে, একই না? ঠিক আছে, তাহলে m বিন্দু সঞ্চার পথ মানে কি? এই বিন্দুটা চাইছে, এই বিন্দুটা ঘুরতে ঘুরতে কি তৈরি করবে? তাহলে ওটা খেয়াল করবে, এই বিন্দুটা ঘুরতে ঘুরতে কেমন জিনিস তৈরি করবে। আবার একই লজিক, অধিবৃত্তের উপর স্থানাঙ্ক কত ধরবো? 80²280। গুড। তাহলে এটা যদি এটা হয়, তাহলে n বিন্দু স্থানাঙ্ক কি হবে বল? লিখে বলে a,0 তো হবে, এটা আমি কিছু জানি না। এটা কোন অক্ষের উপর আছে n বিন্দু? তা বুঝে বল। 80² 280 মাইনাস না কিসের 280 মাইনাস? x অক্ষের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক কি হয়? y টা 0 হয়। বুঝটা একই থাকে, তো কনফারেন্স করলে কি করে হবে? এই বরাবরটা তো কোটি, তো x অক্ষই তো এটা, এই বরাবর কি ভুজ তো সেম, ভুজ কত? আর কোটি নেই, তার মানে কি? শূন্য। মূল ব্যাপারটা কি বলতো? দুপাশে দুটো বিন্দুকে কোনো না কোনো ভাবে তোকে বুঝে নিতে হবে, তো খুঁজে নিতে হবে। যেহেতু পেয়ে গেলি, এবার তোকে চাইছে হলো m বিন্দু সঞ্চার পথ। m ধরে নেব কি h, কে, h ইকুয়ালস টু কি লিখতে পারি বল? m:n অনুপাত হলে m এর সাথে কার গুণ হবে? তাই তো, প্লাস n এর সাথে 80² বাই k কি হবে? m এর সাথে 0 আর n এর সাথে 280 বাই m প্লাস n। তাহলে এখান থেকে t বেরোবে, t বের করবো, এখানে t টা নিয়ে বসিয়ে দেবো। এখানে দেখ যোগ বিয়োগ হলে এমনি m প্লাস n কেটে যাবে, ওপর নিচে অনলি 80² পড়ে থাকে, 80² কমন যাবে। তাহলে এখান থেকে আলটিমেটলি t এর ভ্যালুটা এখানে বসিয়ে দিতে হবে, তাহলে সাজিয়ে গুছিয়ে। এবং ফাইনালি বি কেয়ারফুল, সঞ্চার পথের অঙ্ক আছে, h এর জায়গায় কি বসাবো? x, এবং k এর জায়গায় y। ঠিক আছে? চোদ্দ একটা আলাদা অঙ্ককে রেফার করছে, যদিও 14 এই টাইপের প্যাটার্নে পড়ছে না, এটা আমি একটু বাদে আসছি দাঁড়া। 15 দেখ আবার এই টাইপের প্যাটার্নে পড়ছে। PQ রেখাংশ y² 4x অধিবৃত্তের একটি জ্যা
পি এর কোটি কিউ এর কোটি দ্বিগুণ হলে দেখাও যে পি কিউ এর মধ্যবিন্দুর সঞ্চারপথ ওইটা হবে। পি কিউ কি বলছে বলতো, একটা জ্যা বলেছে, কিন্তু খেয়াল করবি কথাটা, হ্যাঁ কি না, এরকম জ্যা লম্বালম্বি গেছে তার কোনো মানে নেই কিন্তু, বা নাভি দিয়ে গেছে তারও কোনো মানে নেই, শীর্ষ দিয়ে গেছে তারও কোনো মানে নেই, ওরকম কোনো ইনফরমেশন আছে কি? যা ইনফরমেশন থাকবে না নিজেদের মতো কিন্তু ধরে নেওয়া যাবে না, সিম্পলি যা বলেছে সেটুকুই আঁকবো বা সেটুকুই ধরবো। এটা যা বলেছে আমি যা খুশি যাই আঁকলাম, এটা কিন্তু নাভি বা শীর্ষ দিয়ে গেছে তা বলা যাচ্ছে না। ওকে, আচ্ছা এরপরে কি হচ্ছে, পি এর কোটি কিউ এর কোটির দ্বিগুণ হলে, বেশ, এখন এখানে কেসটা কি, প্রথম কথা দেখ, এই দুটোর স্থানাঙ্ক কি আমি একই ধরতে পারবো? এরা তো লম্বালম্বি হলে কিছু একটা সিমিলারিটি থাকতো, লম্বালম্বি তো বলছে না, তাহলে কি হচ্ছে, একটা যদি এ টি ওয়ান স্কোয়ার কমা টু এটি ওয়ান হয়, আর একটা কি হবে স্কোয়ার কমা টু এ টু এটি টু, হ্যাঁ কি না? বল এখানে সন্দেহ আছে কিনা? এবার একটা তোকে কন্ডিশন এক্সট্রা কি দিয়ে দিয়েছে বলতো, কোটিটা কিউ এর কোটি, তাহলে এখান থেকে কি লিখতে পারি, এর কোটি কত, 281, কিউ এর কোটি 282, তাহলে কি লিখতে পারবো, 281 ইকুয়ালস টু 2 ইন্টু 282, হ্যাঁ কি না? এখান থেকে একটা জিনিস আমরা কনফার্ম হলাম যে T1 ইকুয়ালস টু 2T2, T1 ইকুয়ালস টু 2T2, পুরো অঙ্কটাকে আমরা T2 তে কনভার্ট করে দিতে পারি চাইলে, তাহলে এই বিন্দু স্থানাঙ্কটা কি হবে, T1 এর জায়গায় কি বসবে 2T2, তাহলে হয়ে যাচ্ছে দেখ 2 স্কয়ার মানে 4 a T2 স্কয়ার, আর 281 এর জায়গায় কি বসাতে পারছি 482, তাহলে এইখানে T2 দিয়ে আছে, এটাও এবার T2 দিয়ে আছে, তো এটার কি বলছে এবার মধ্যবিন্দু নাকি, মধ্যবিন্দুটাকে আমরা ধরে নিলাম h, k, তাহলে এবার করা যাবে h ইকুয়ালস টু এইটা প্লাস এইটা বাই 2, k ইকুয়ালস টু এইটা প্লাস এইটা বাই 2, কাকে সরাতে হবে, t 2 কে সরাতে হবে, ক্লিয়ার লজিকটা? বেশ গুড, এই ধরনের অঙ্ক কিন্তু এনি টাইম ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই অঙ্কগুলোকে আরেকবার কিন্তু ভিডিওতে দেখবি, আমি বারবার একই কথা বলছি। বেশ, বুঝলেন? 14 নম্বরটা জাস্ট ছবিটা এঁকে দিচ্ছি, বাড়িতে চেষ্টা করবি। সংক্ষিপ্ত 14 কি বলছে দেখ, নাভিলম্বের দুটো প্রান্তবিন্দু কোথায় কোথায় আছে, এখানে এখানে y স্কয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্ত, নাভিলম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক কি হবে, এটা কত a, 0, তাহলে এটা কত a, 2a, আর এটা কত, এবার কি বলছে ভালো করে খেয়াল করবি, নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির সঙ্গে অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু, অক্ষ কোথায়, অক্ষ এটা, নিয়ামক কোথায়, এটা
ছেদবিন্দু স্থানাঙ্ক কত? একটু আগে ডিসকাস হচ্ছিল। -a,0। অ্যান্সার খুবই কম পাচ্ছি, আরো অনেক বেশি ফোকাস দরকার সবাই। -a,0, এই দূরত্ব দুটো সেম। এটা a,0 হলে এটা কি -a,0। কি দেখাতে বলেছে? নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির সঙ্গে অক্ষ নিয়ামকের ছেদবিন্দুর সংযোজক সরলরেখা, মানে কোনটা? এইটা থেকে এই সরলরেখাটা, আর এটা থেকে এই সরলরেখাটা। খেয়াল করো কোশ্চেনটা পড়ার আগে। নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির সঙ্গে অক্ষ নিয়ামকের ছেদবিন্দুর সংযোজক সরলরেখা দুটি পরস্পর লম্ব। তাহলে কি দেখাতে হবে অ্যাকচুয়ালি? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি দেখাতে পারবি? এই তিনটে বিন্দু কিন্তু তোর হাতেই আছে, কিভাবে দেখো? পরের বৃহস্পতিবার কিন্তু পরীক্ষা আছে সরলরেখা আর বৃত্ত। তিনটে বাহু দৈর্ঘ্য বের করতে হবে। তিনটের সাথে মানে তিনটে বাহুর দৈর্ঘ্য বের করলাম, ইয়ে করবো? তারপর লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু প্রতিভূমি স্কয়ার। পিথাগোরাস দিয়ে দেখা যাবে। অবশ্যই একটা মেথড। এই নিয়ে কারো সন্দেহ আছে? ওইটা বললো কোনো সন্দেহ নেই? গুড। এটা একটা মেথড হলো। অন্য কোনো সেকেন্ড মেথড হতে পারে কি? একটু অন্যরকম কোনো ধারণার সাহায্যে। tan theta tan theta equals to tan 90 ডিগ্রি কি হলো? লম্ব সরলরেখার প্রবণতার গুণফল কি হয়? -1 হয়। এই যে দুটো বিন্দু যদি জানা থাকে, এই সরলরেখাটার প্রবণতা বের করা যাবে? প্রবণতা কি করে বের করে? যে কোনো দুটো বিন্দু জানা থাকলে প্রবণতা কিভাবে বের করে? তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে প্রবণতা বেরোবে। তাহলে এই সরলরেখার প্রবণতা বের করা যাবে? একইভাবে এদের প্রবণতা বের করা যাবে? যা বেরোলো দুজনের গুণফল যদি শেষ কম। অনেক শর্টেস্ট মেথড, এবং এই জিনিসটাকে ক্যারি করতে হবে। তুই ওই পদ্ধতিতে, ওটা হলো আগের মেথড, ওই পদ্ধতি থেকে বেরিয়ে একটু নতুনভাবে ভাবতে হয় প্রতি মুহূর্তে। যে ক্ষেত্রে প্রবণতা বের করার স্কোপ আছে, প্রবণতাকে কাজে লাগাতে হবে বিভিন্নভাবে। ঠিক আছে? বুঝলে? আচ্ছা, একটু দীর্ঘ ঢোকা যাক। যেগুলো আছে সেগুলো নিয়ে আমি প্রথমে আগে একটু টাচ করে নিই, তারপর অন্যটা বলছি। আচ্ছা দেখ, যেগুলো যেখানে রয়েছে আমি একটুখানি লিঙ্ক করিয়ে দিচ্ছি উদাহরণের সাথে। যে দীর্ঘ 2, দেখ তো উদাহরণ 14 কিনা, জাস্ট লিঙ্ক করে নিই, তারপরে পরে মাথা বিশ্লেষণ করছি। দীর্ঘ 2 উদাহরণ 14 বলতে পারি? উদাহরণ 14 লিখলাম। বল দীর্ঘ 3 কি বলতে পারি? উদা 15।
টাইপটাকে জাস্ট ফলো করে চলা করবে। চারের এক, যদিও বা 2 বাদ দিয়েছি, কিন্তু ভালো করে যদি খেয়াল করিস 4-এর 1 আর 2 অ্যাকচুয়ালি একই অঙ্ককেই রিপ্রেজেন্ট করছে। একটা এক্স অক্ষে সমান্তরাল বলেছে আর একটা ওয়াই অক্ষে সমান্তরাল বলেছে। তো বাদ দেওয়ার কারণটা হলো, উদাহরণ 12টা দেখ, ওখানে ওয়াই অক্ষের সমান্তরাল বলে একটা অঙ্ক আছে অলরেডি। তা আমি ওয়াই অক্ষের অঙ্কটাকে বাদ দিয়ে দিলাম, তো এক্স অক্ষেরটা দিলাম। তো চারের অঙ্কের টাইপটা হলো উদাহরণ 12। উদাহরণ 12 দেখেছিস? উদাহরণ 12টা ওয়াই অক্ষের সমান্তরাল আছে, ম্যাচ করছে। নিজের নিজের উদাহরণের সাথে ম্যাচ করছে কিনা দেখে নিবি। আবার শুধুমাত্র ওখানে দিকে টিকে রেখে দিলে কিন্তু হ্যাঁ বাড়িতে গিয়ে পড়ছি চুরি হয়ে যাবে। আচ্ছা, 5-এর 1 খুব ভাইটাল একটা অঙ্ক, এবং যেখান থেকে করতে হবে সেটাও খুব ভাইটাল অঙ্ক। উদাহরণ 7, উদাহরণ 7 দেখে ভাবছি সেটা কি করে হয়। হ্যাঁ, উদাহরণ 7-এর একটু নিচের দিকে নেমে আয়, দেখতে দেখতে কোনো জায়গাটা এরকম পাচ্ছিস কিনা বল। t × t1 = -1। তো এইটাই অ্যাকচুয়ালি প্রমাণ করতে দিচ্ছে। দেখ t1 t2 = -1, ঠিক আছে। 5-এর 1 তাহলে কি উদাহরণ 7। এবং এবার বলি, এরপর ম্যাক্সিমাম অঙ্ক উদাহরণ 7-এর উপর বেস করেই হবে। উদাহরণ 7-এ যে প্রমাণটা দেখলি t × t1 -1, এই প্রমাণটাকেই ম্যাক্সিমাম অঙ্কে কাজে লাগাতে হবে। মানে এটা কিন্তু কোনো সূত্র না, আরেকবার বলে নিই, এটা কোনো সূত্র না, কিন্তু এই যে এরকমের মতো কোনো সূত্র না যে m1m2 = -1। এটা একটা সূত্র, তাই যেখানে খুশি হঠাৎ করে লাগাতে পারি। এইটাকে যদি কাজে লাগাতে হয় তাহলে কি এটা করে দেখাতে হবে, উদাহরণ 7-এর এই পার্টটা করে দেখাতে হবে, তারপরে যে অঙ্কে যেটা আছে কাজ সেটা করতে হবে। আমি উদাহরণগুলো ডিসকাস করে দিচ্ছি, আমি আগে একটু লিঙ্ক করে নিই, তারপর ডিসকাস করব। অ্যাকচুয়ালি 5-এর 1 এবং 5-এর 2 এই কনসেপ্টের উপর বেস করেই করতে হবে, ঠিক আছে। 6 দীর্ঘ 6 কত কোন অঙ্কটা? উদাহরণ 20 নাকি? উদা 20 দীর্ঘ 6 উদা 20। দীর্ঘ 7-এ উদাহরণ 7-এর হেল্প লাগবে, এটুকু বলে রাখলাম। দীর্ঘ 7 সলভ করতে উদাহরণ 7-এর হেল্প লাগবে। উদাহরণ 7 থেকে ডাইরেক্ট হবে তা না, উদাহরণ 7-এর হেল্প লাগবে, ঠিক আছে। 7-এর হেল্প 8 হলো যেটা বললি উদাহরণ 17 নাকি অন্য কিছু? ও দাঁড়া, উদাহরণ 17 হলো দীর্ঘ 7 নম্বরতে। ভালো করে খেয়াল করতে একটু, বোঝা যাচ্ছে কিনা ব্যাপারটা। দীর্ঘ 7 নম্বরতে হলো উদাহরণ 17। ওই কনসেপ্টটাকে কাজে লাগাতে হবে ওখানে। হ্যাঁ, ওই যে t1 t2 যে -1 সেটাই দেখ কাজে লেগেছে, দেখতে পাবি। উদাহরণগুলো সব দেখতে হবে, প্রতিটা উদাহরণ খুব ইম্পর্টেন্ট। এই উদাহরণটা কোথাও পেলি? 8-এরটা এটা অ্যাকচুয়ালি একই কনসেপ্টেই হবে। উদাহরণ 17 আর দীর্ঘ 7-এর হেল্প নিয়েই হবে। উদাহরণ 17 আর দীর্ঘ 7-এর একসাথে হেল্প করতে হবে, দীর্ঘ 8 করতে। উদাহরণ 17 আর দীর্ঘ 7, বুঝতে পারলি? 8-এর অঙ্কটা উদাহরণ 17 আর দীর্ঘ 7-এর হেল্প নিয়ে হবে।
9, 11, 12, 13 ওদের নিজেদের সাহায্য নিয়ে হবে। করবি সব আমার নিজেদের মাথা দাদা অনেক কিছু আলোচনা হয়েছে, আলাদা কিছু নেই। 9তে ভালো করে যদি খেয়াল করিস, মূল বিন্দুগামী যে বৃত্ত y স্কয়ার ইকুয়াল টু 8x x স্কয়ার ইকুয়াল টু 24y, এই অধিবৃত্ত দুটি নাভি দিয়ে যাচ্ছে। তাহলে বৃত্তটা 3টে বিন্দু দিয়ে যাচ্ছে না? একটা হলো মূল বিন্দু দিয়ে যাচ্ছে, আরেকটা কি y স্কয়ার ইকুয়াল টু 8x এর নাভি দিয়ে যাচ্ছে। এটা নাভি কত? y স্কয়ার ইকুয়াল টু 8x এর নাভি 2,0। তাহলে 0 0 দিয়ে যাচ্ছে, পেয়ে গেছি 2,0 দিয়ে যাচ্ছে। আরেকটা কি দিয়ে যাচ্ছে? x স্কয়ার ইকুয়াল টু 24y নাভি দিয়ে যাচ্ছে। ওটা নাভি কত? 0.6। আচ্ছা, এবার আমাকে বল কোন একটা বৃত্ত যদি 3টে বিন্দু দিয়ে যায়, আগে চ্যাপ্টারে অঙ্ক করেছি 0 0 2 0 আর 0,6, 3টে বিন্দু দিয়ে যায় এমন বৃত্তের সমীকরণ বের করতে পারি আমরা? সেটাই বলেছি 9 নম্বরে, আর কিছুই বলে। ক্লিয়ার? 11 পড়বি, পড়ে সলভ করবি। 11 প্যাটার্নটা কি? ওই সংক্ষিপ্ত 11 থেকে 15 মধ্যে যেসব ডিসকাশন করেছি, আলাদা কিছু নয়, পড়ে নিয়ে বুঝে করতে হবে। সংক্ষিপ্ত 11 থেকে 15তে যে ডিসকাশনটা করলাম, দীর্ঘ 11 সেরকম, এমনকি দীর্ঘ 13ও সেরকম। দীর্ঘ 11 আর দীর্ঘ 13 হলো সংক্ষিপ্ত 11 থেকে 15তে যা ডিসকাশন করেছি সেটার মধ্যে। শুধু এই মধ্যে একটা কথা যুক্ত করে দিই, দীর্ঘ 13তে আছে দেখবি দ্বিগুণ কোটি। দ্বিগুণ কোটি বলতে কোন জায়গাটাকে বোঝাচ্ছে বলো? এইটুকু হলো কোটি, দ্বিগুণ কোটি মানে নিচেরটা পুরোটা। শুধু এই কনসেপ্টটা মাথায় রাখবে। তাহলে বল এইটার যদি সমীকরণ হয় এটি স্কয়ার কমা 280, সমীকরণ বলছি এটি স্কয়ার কমা 280 যদি স্থানাঙ্ক হয়, তো এটা স্থানাঙ্ক কত হবে বলতো? এটা কোটি কি? বল মাইনাস 280, এটি স্কয়ার কমা মাইনাস 280, ভুজটা একই থাকবে, কোটিটা মাইনাস হয়ে চলে যাবে, একই না? তারপর হবে অঙ্কটা একই প্যাটার্ন। আচ্ছা, 12টা নিজেদের দায়িত্ব করবি। আচ্ছা, 14 অলরেডি হয়ে গেছে কিনা বল? হ্যাঁ তাই না? সংক্ষিপ্ত কত নম্বর অঙ্ক এটা? 11 না দেখে বল। 7 কি করে হবে? তুমি 14টা বললে তো মানে 14 নম্বর অঙ্কটা হলো সংক্ষিপ্ত 10। ওই তো ছোট্ট করলাম। ঠিক আছে? লিখে রাখলাম। দীর্ঘ 15 কোশ্চেনটা পড়ে নে ভালো করে, তারপরে উদাহরণ 19 দেখ, সেটা নেই একই দেখি বল। দীর্ঘ 15 হলো উদাহরণ 19, দীর্ঘ 15 হলো উদাহরণ 19। দুই খণ্ডাংশের অনন্যকের সমষ্টি, ওখানে দেখ ওরকমই ব্যাপারটা আছে। এটা এল আর এল ড্যাশ দিয়ে দেখিয়েছে, 1/l + 1/l ড্যাশ = 1/a হবে। ঠিক আছে? ও 16টাও কেটে দেয়, দরকার নেই। আর তাহলে 19 নিজে করবি। বেশ, এখন যেটা বিষয়, একটা দুটো উদাহরণকে তাহলে একটু ডিসকাশনের ব্যাপার আছে, উদাহরণটা একটু বুঝে নেওয়ার ব্যাপার আছে। প্র্যাকটিক্যালি কোন কোন উদাহরণগুলো এখানে আলোচনায় এলো বলতো? সেগুলোকে শুধু রাইট দেওয়া নয়, সেগুলোকে হটস্টার দে। উদাহরণ 7, তারপরে উদাহরণ 12 স্টার, উদাহরণ 14 স্টার, তারপরে হলো 14 পরে 15 তো আছে, 14 15 17
19, এগুলোটা দেখেছি আগে চিনেছি। হ্যাঁ 15টা আগে দেখেছি, 20, 17 আছে? 17, 19, 20। আচ্ছা একেবারে 21ও করবি। এই কটাই? 7, 12, 14, 15, 19, 20, 21, 17। বেশ, এখান থেকে একটু এবার ডিসকাশনটা ক্যারি করা যায়। উদাহরণ 7 করো। কি বলছে দেখো, y স্কয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্তের নাভিগামী কোনো জ্যায়ে প্রান্তবিন্দু স্থানাঙ্ক at স্কয়ার, 280 বলে আরেকটা প্রান্তবিন্দু স্থানাঙ্ক বলেছে, তাই তো? এর অন্য প্রান্তবিন্দু স্থানাঙ্ক কন্ডিশন অনুযায়ী অ্যাকচুয়ালি কি আছে ব্যাপারটা এরকম, একটা প্রান্তবিন্দু স্থানাঙ্ক ক্যাপিটাল এই নাম দিয়ে দিলাম at স্কয়ার, 280, আরেকটা প্রান্তবিন্দু স্থানাঙ্ক তোকে বের করতে বলছে। আরেকটা প্রান্তবিন্দু কখনো এর সাথে প্রথমেই কি ম্যাচ হবে কোনো কিছু? কি বলছিলাম একটু আগে যে পুরো আলাদা জিনিস লিখবো, যদি পুরো লম্বালম্বি যায় তাহলে কি ম্যাচ করবে? ভুজটা। আর কোটিটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এরকম যদি যা খুশি একটা জ্যা হয় তাহলে আমি কনফার্ম নই, তা আমাকে একটা ডিফারেন্ট কিছু টি বা টি ওয়ান দিয়ে ধরতে হবে। তাই এটা টি দিয়ে লেখা হয়েছে, এটা তাহলে টি ওয়ান দিয়ে লিখতে হবে। এখানে একটা এক্সট্রা কন্ডিশন কি দিয়েছে, এটা কোন বিন্দুগামী? নাভিগামী। তাহলে নাভিগামী হলেই কিন্তু এখন যে জিনিসটা আসছে সেটা আলোচনায় আসবে। কি আছে? নাভিটা হলো a, 0 এবং টি কেয়ারফুল দীর্ঘ যে কটা অঙ্ক এই নাভিগামী জ্যা দিয়ে আছে, খেয়াল কর কথাটা, নাভি দিয়ে যাওয়া জ্যা, সেটা হলো নাভিগামী জ্যা। যে কটা অঙ্ক নাভিগামী জ্যা দিয়ে আছে সেটা কোনো না কোনো ভাবে উদাহরণ সাথে হেল্প লাগবেই। সেটা যে কটা অঙ্ক আছে কোনো না কোনো ভাবে উদাহরণ সাথে হেল্প লাগবে। কি হেল্প লাগবে? এই টি ইন্টু টি ওয়ান ইকুয়ালস টু মাইনাস ওয়ান, ওটা চাইলে একটা বক্স করে রেখে দিতে পারিস। টি ইন্টু টি ওয়ান ইকুয়ালস টু মাইনাস ওয়ান, একটা বক্স করে রেখে দে, একটু সহজে যাতে চোখে পড়ে যায় এই গ্রুপটা। দেখ তো এমন কি কিছু করেছে, সিম্পলি সরল লেখার কনসেপ্ট অ্যাপ্লাই করেছে। আমি বলার আগে নিজেরা দেখ, তাই না? সরল লেখার সূত্র অ্যাপ্লাই করেছে। বলা দেখ অঙ্ক উদাহরণ সাহেব, যে কোনো দুটো বিন্দু যদি জানা থাকে সরল লেখার সমীকরণ কি হয়? মাইনাস x1 ইকুয়ালস টু y2 মাইনাস y1, অথবা রিভার্সও করতে পারি বাই x2 মাইনাস x1। আমরা চাই এটা যদি রিভার্স করি তাহলে এটাও রিভার্স হবে, এটা রাজনীতি ম্যাটার। দেখ সিম্পলি সেটা অ্যাপ্লাই করেছে, কারণ দুটো বিন্দু জানা ছিল। খেয়াল কর, ইয়েস অর নো? এবার এটা কি? এই যে এটা একটা জ্যায়ের সমীকরণ পেলাম, এই জ্যায়ের সমীকরণ, এটা কোন বিন্দু গেল? a, 0। তাহলে a, 0 কি করবে? এই জ্যাকে সিদ্ধ করবে। x এর জায়গায় কি বসেছে দেখ, x এর জায়গায় কারণে a বসিয়ে দিয়েছে, y এর জায়গায় 0 বসিয়ে দিয়েছে, দেখেছিস? ব্যাস, তারপরে বেসিক কিছু ক্যালকুলেশন হয়েছে, t ইন্টু টি ওয়ান মাইনাস ওয়ান পেয়ে গেল। এমন কিছু আছে? t ইন্টু টি ওয়ান যদি মাইনাস ওয়ান হয়ে যায়, টি ওয়ান এর ভ্যালু কত? মাইনাস টি। তাহলে এখানে টি ওয়ান এর ভ্যালু মাইনাস ওয়ান বাই টি বসিয়ে দিতে পারবো, তাহলে কে বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাবো, হ্যাঁ কি না? ওই কারণে দেখে এই বিন্দুটার স্থানাঙ্ক কি হলো? a বাই টি স্কোয়ার, মাইনাস 2a বাই টি। দেখতে তাই এলো না? সিম্পলি টি ওয়ান এর জায়গায় মাইনাস ওয়ান বাই টি বসে গেছে। আচ্ছা এইবার আমাকে বল, আমি এই অঙ্কটাকে এক্সটেন্ড করছি, দীর্ঘতে আছে অঙ্ক এটা। তোর হাতে এখন এই বিন্দু স্থানাঙ্ক আছে, এই বিন্দু স্থানাঙ্ক আছে, এদের মধ্যে তাহলে দূরত্ব বের করা যাবে? রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস মাইনাস y2 হোল স্কয়ার বেরোবে? আছে অঙ্ক, ঠিক আছে? এই হলো ব্যাপার। তাহলে গেল। আচ্ছা তারপরে তাহলে কোনটা? উদাহরণ 12। দেখ একটা জিনিস খেয়াল করবি, যখনই কোনো জিনিস y অক্ষের সমান্তরাল বলবে, শুনবি কথাটা, যদি y অক্ষের সমান্তরাল বলে
তাহলে সেই অধিবৃত্তের সমীকরণ ধরে নিবি এরকম y ইকুয়ালস টু x স্কয়ার প্লাস bx প্লাস c। যার সমান্তরাল বলবে তার পাওয়ারটা কত? 1। খেয়াল কর কথাটা কি বলছি, যার সমান্তরাল বলবে তার পাওয়ারটা 1, আর বাদ বাকি x টাকে ধীরে ধীরে কমাবো। ঠিক আছে, এখন খেয়াল কর এইটা বলছে হলো তিনখানা বিন্দুগামী 30 3025, উদাহরণ 12 বলছে। তাহলে 30 3025 যেটাকে স্যাটিসফাই করতে পারবো আলাদা আলাদা করে। তাহলে অ্যাকচুয়ালি a b আর c দিয়ে তিনটে ইকুয়েশন পাবো না? a b আর c দিয়ে তিনটে সমীকরণ পাবো তো। আলটিমেটলি সমাধান করে a b আর c এর মান বের করা যাবে। এই কাজগুলো অলরেডি করেছিস, বেশ কিছু জিনিস বৃত্ততেও করেছিস। শুধুমাত্র এইটাই জানার মতো বিষয় যে y অক্ষের সমান্তরাল হলে কি হয়। নিজেরা তাহলে বলে x অক্ষের সমান্তরাল হলে কি লিখবো? ay স্কয়ার প্লাস b, একই না? বেশ, তারপর আবার একই ব্যাপার। উদাহরণ 14 কি বলছে? একটি অধিবৃত্তের শীর্ষ ও নাভি স্থানাঙ্ক দেওয়া আছে, অধিবৃত্তের সমীকরণ। এটা একটা দেখার মতো অঙ্ক। এখান দিয়ে দেখে আচ্ছা, শীর্ষের স্থানাঙ্ক কত দিয়েছে? নাভি স্থানাঙ্ক কত দিয়েছে? শীর্ষ -1,3 আর নাভি 3,-1। আচ্ছা, এইবার এইখানে আছে ওর নিয়ামক, এবং আমরা সবসময় একটা জিনিসকে মাথায় রাখবো, মাথায় ভালো করে গিট বেঁধে নেই যে এই দূরত্বটা আর এই দূরত্বটা সেম। এখনই আমরা এইটার ডিসিশনে আসতে পারছি না যে এই বিন্দু স্থানাঙ্ক কি হবে। যদি কোনো অক্ষের উপর থাকতো তাহলে বলতে পারতাম, যদি এটা a,0 হয় এটা কি হবে? -a,0, সেই ক্ষেত্রে বলতে পারতাম। কিন্তু এটা কোনো অক্ষের উপর তো নেই, আমি তো কনফার্ম নই, এটা যে কোনো কিছু র্যান্ডম বিন্দু, একটা চাকুশি বিন্দু। তাহলে আমি এই বিন্দু স্থানাঙ্ককে হঠাৎ করে ঘোষণা করতে হবে, আর এইটা বের করার জন্য অনেক কিছু করতে হবে। এবার তাছাড়া আর কি চেয়েছে এখানে দেখ, অধিবৃত্তের সমীকরণটা চেয়েছে। বেশ, কি করা হচ্ছে দেখতো, এই বিন্দুটা না বের করে করা যেতে পারে। আরেকটা কি পথ হতে পারে, যেহেতু অধিবৃত্তের সমীকরণটা চেয়েছে সেক্ষেত্রে আমরা এটাকে যে নিয়ামকের সমীকরণটা শুধু বের করি, তাহলে কি হবে? নাভি থেকে এই বিন্দু আর এই বিন্দু থেকে লম্ব দূরত্ব সমান, যেটা বলছিলাম এসপি ইকুয়ালস টু পিএম। এসপি ইকুয়ালস টু পিএম কনসেপ্টে অধিবৃত্তের সমীকরণ পেয়ে যাবো। তার আগে তো তাহলে কার সমীকরণ দরকার? নিয়ামকের সমীকরণ দরকার। নিয়ামকের সমীকরণ হাতে নেই, তো সেটার জন্য ওই পথটা নিল। এবার দেখ কি করেছে, ভালো করে দিক। আমি এখানটায় হয়তো জাস্ট ইয়ে করে দিয়েছি, এটাকে এস দিয়েছে ওরা, এটাকে এ দিয়েছে, এটাকে বি দিয়েছে। এই যে এই ছেদ বিন্দুটা, বুঝা গেছে? প্রসেসটাকে ভালো করে ফলো আপ করো, অ্যাকচুয়ালি কি করছে বা কেন করছে। প্রথমে কি করলো ওরা, বি বিন্দুর স্থানাঙ্ক বের করলো। এইটুকুনি করে প্রবলেম আছে কি? বিটা দুবার হয়ে গেছে। হ্যাঁ, বিটা দুবার হয়ে গেছে। এ বি দিয়ে লিখেছো তো ওইটার জন্য, যে এটা মানে এইটা অঙ্কের মধ্যে নেই তো, এটা আগের অঙ্কের পার্ট, এটা অঙ্কে কোনো কাজে লাগছে না। এই বি বিন্দু স্থানাঙ্কটা কি বের করা যাবে? এটা এইচ কমা কে বললে বের করেছো।
তো এবার কি করলো দেখ, এই দুটো বিন্দুর সাহায্য নিয়ে, অথবা এই অক্ষের উপর যে কোনো দুটো বিন্দু নিতে পারিস, কারণ এইটাও এই অক্ষের উপরই আছে। যাই হোক, এই দুটো বিন্দুর সাহায্য নিয়ে এর প্রবণতা বের করেছিল। প্রবণতা কত এসছে? -1। আচ্ছা, সরল লেখার প্রবণতা কি চেঞ্জ হয়? এখানে যদি -1 হয়, আলটিমেটলি এটা কি -1ই তো থাকবে। আচ্ছা, এবার এইটা যদি -1 হয়, এই সরল লেখার প্রবণতা, এই সরল লেখার প্রবণতা কি হবে? দুটো কি লম্ব তো? একজনের প্রবণতা যদি -1 হয়, এটার প্রবণতা m1, এটার প্রবণতা m2, m1 × m2 কত? -1, আর এটার ভ্যালু -1, আর m1 এর ভ্যালু কত? +1, তাই তো? একই না? তাহলে আমাকে বল যে নিয়ামকের সমীকরণ ওরা যেটা লিখলো লিখতে পারছে কিনা। যে বি বিন্দু স্থানাঙ্ক 7,5 আমরা পেয়ে গেছি আগে। দেন লিখেছি y - 7 = 1 × x + 5। 1 মিন্স প্রবণতা, সরল লেখার কনসেপ্ট, কিছু নেই। এইবার তাহলে তোর হাতে নিয়ামকের সমীকরণ চলে এলো না, তাই তো? নিয়ামকের সমীকরণ যদি চলে আসে, তাহলে এবার আমরা SP = PM কনসেপ্ট লাগিয়ে দেবো। P x, y, m, SP বের করা যাবে, নাভি থেকে বিন্দু দূরত্ব, আর PM বের করা যাবে বিন্দু থেকে নিয়ামকের উপর লম্ব দূরত্ব। করেছি অলরেডি, ঠিক আছে? আচ্ছা, উদাহরণ 15টা দেখতো, এটা আজকে ডিসকাস করেছে নাকি বল? দেখেছিস আগে? আজকে এটা ডিসকাস করেছে কিনা বল? নিয়ামক দিয়ে দিয়েছে, আর অক্ষটা লিখলাম, অক্ষটা এত বিন্দুগামী, এ বসিয়ে দিলাম, সমাধান করলেই আমরা অক্ষ আর নিয়ামকের ছেদ বিন্দু পেয়ে গেলাম। বোঝা যাচ্ছে? গুড। উদাহরণ 15। উদাহরণ 17টা দেখ। উদাহরণ 17। দেখ, উদাহরণ 7-এর হেল্প লেগেছে। ওটা ওইটা হ্যাঁ এক্স্যাক্টলি, ওইটা কিন্তু করে দিতে হবে। ওটা হুট করে করে দিতে হবে। দীর্ঘ লম্বাতে ছোট। হ্যাঁ, ওইটা করে দেখিয়ে দিতে হবে TRT1 দিয়ে। খাতায় কিন্তু লিখে দিলে হবে না, উদাহরণ 7 থেকে হয়। তাহলে বইয়ের পৃষ্ঠাটা ছিঁড়ে ওখানে স্টেপলিং করে দিতে হবে, খাতায় লিখতে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা বেশ, উদাহরণ 19টা একটু দেখে নিন একেবারে। শুধু বোঝা যাচ্ছে কিনা যাচ্ছে একটু দেখে নেন ব্যাপারটা। উদাহরণ 19 দেখি। উদাহরণ 19 ক্লিয়ার? ভালো করে দেখেছিস? আলাদা করে এল বের করেছে আর এল ড্যাশ বের করেছে, এবং ওই উদাহরণ 7-এর সাহায্যে Q1 এর ভ্যালুটা বসিয়ে দিয়েছে কি -1/t। এলটা তো এমনি টি দিয়েই এসেছিল, এল ড্যাশটাও টিতে কনভার্ট হয়ে গেল। এবার দুটো যোগ করে দিচ্ছ, শুধু যোগ না, অনন্যকের সমষ্টি। 1/l বের করেছে, 1/l ড্যাশ বের করেছে, তাদেরকে যোগ করেছে। ঠিক আছে? বেশ। উদাহরণ 20 আলাদা কিছু বলার নেই, এটা কোনো রকম দেখতে ব্যাপার নয়, সিম্পল ব্যাপার, শুধুমাত্র একটু ক্যালকুলেশন করতে হবে, অ্যালজেব্রার ক্যালকুলেশন, আর কিছুই না। এটা কোনো জিওমেট্রিক নলেজের বিষয় নয় তেমন। বেশ, তাহলে আজকের মতো এখানেই রইল। পুরো হোমওয়ার্ক করে পরের দিন দেখা হচ্ছে।